জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 292তম পর্ব সকলকে অবাক করে দিয়ে একটা আদর্শের সন্ধানে বেরিয়ে একটি একটি করে তার সান্নিধ্য লাভের আশায় পা ফেলতে গিয়ে আজ যেখানে পৌঁছেছি সেখানে দাঁড়িয়ে যদি পেছন দিকে তাকিয়ে দেখার চেষ্টা করি, দেখব অনেক দূর অতিক্রান্ত হয়ে চলে এসেছি একটা মহাজীবনের সান্নিধ্য লাভ করতে করতে। কোনো সুদূরের কোনো এক গাঁয়ের বধূর কাহিনী শোনো, সেই গানের মতোই এই যেন কোন দেশের এক ছোট্ট চিন্তা, কোন দেশের এক ছোট্ট প্রাণ, কোন দেশের এক ছোট্ট ভাবনা, কোন দেশের এক জীবন এদেশের চিন্তাকে, এদেশের প্রাণকে, এদেশের জীবনকে ধন্য করে দিচ্ছে। যত যত অগ্রসর হচ্ছি তার জীবন কাহিনীর মধ্যে, যত তার বাণীর মধ্যে প্রবেশ করছি, যেন আমাদেরই মনের কথা কতদিন আগে বলে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। আজ যখন ঘুরে ফিরে তার সান্নিধ্য লাভের চেষ্টা করি, অন্তত আমার দৃষ্টিকোণ দিয়ে সেগুলি ধরা পড়ছে একটি একটি করে, যেগুলি পড়লে, যেগুলি সান্নিধ্যে আসলে মনে হয় এগুলি যেন তিনি গতকাল রাত্রিতেই হয়তো লিখেছেন এবং আজকের জন্যেই এবং আমাদের জন্যেই। এই ভাবনাটি আমার দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। আজ নিবেদিতার ভারত দর্শনের 292তম পর্ব। আমি এর আগের দিনে নিবেদিতার বাছা বাণী থেকে, তার জীবন কাহিনী থেকে, তার বিভিন্ন রচনা থেকে যেসব বাণীগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যতগুলি, তারপরে ঠিক ততগুলি আমার কাছে এখনও তৈরি হয়ে রয়েছে, তার জীবন আলোকিত করে রেখেছে আমাদের অন্তর্দৃষ্টির অপেক্ষায়। সত্যি ভাবতে অবাক লাগে, এত অল্প সময়ের মধ্যে একটি জীবন কিভাবে জীবন তৈরির ফর্মুলা বলে দিয়ে গেলেন। এত অল্প সময়ের মধ্যে একটি জীবন কিভাবে জীবনের সাথে জীবনকে যোগ হওয়ার একটা ইতিহাস তৈরি করে রেখে গেলেন। সেটা সেদিনের নয়, পরাধীন দেশের নয়, পরাধীন জগতের সাথে নিজেকে স্বাধীন হওয়ার এক যোগ্য ব্যক্তিত্বে পৌঁছাবার এক সমীকরণ তৈরি করে রেখে গেছেন। সেগুলি যেন বহুদিন আগের কথা নয়, তার বহু জন্মের সাধনার ফলশ্রুতি একটি কলমের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এদেশের মানুষের জন্য, শুধুই এদেশের মানুষের জন্য, আবারও বলি শুধুই আমাদেরই জন্য। ভাবতে অবাক লাগে, শিক্ষার দিকটাই সবচেয়ে বেশি আমরা দেখি, তাই শিক্ষার দিকের তার বাণীগুলিকে সবচেয়ে বেশি আমরা প্রাসঙ্গিক করে মনে করতাম, কিন্তু তার অনেক বাণী শিক্ষার বাইরের জগৎকেও শুধু আলোকিত করে না, বাইরের জগৎকেও আমাদের সামনে সুন্দরভাবে প্রকাশ করে দেয় আমাদের জীবনে, যাতে আমরা সঠিকভাবে পা ফেলে ওই জায়গাগুলিকে অতিক্রম করতে পারি সুশিক্ষার মাধ্যমে, সুচিন্তার মাধ্যমে, সুভাবনার মাধ্যমে, সর্বোপরি সুবুদ্ধির মাধ্যমে। সেটিও দিয়ে গেছেন নিবেদিতায়, তার সন্ধান তার কাছ থেকেই আমরা পেয়েছি। এটি সবচেয়ে বড় পাওনা। নিবেদিতার ভারত দর্শন যত গভীরে প্রবেশ করছি তত
তাকে নতুনভাবে আবিষ্কার করছি। এই নিবেদিতা সমুদ্র যেন আমার কাছে এক মহাসমুদ্র। সেই নিবেদিতার ভারত তীর্থে যদি পুরোটাই একটা সমুদ্রের রূপ গ্রহণ করে, আমার মতো নিবেদিতা প্রেমী, আমার মতো নিবেদিতা চিন্তার, আমার মতো নিবেদিতা গবেষণাকারীর একটাই মনে প্রশ্ন জাগে, এই বিশালতার মাঝে, এই অনন্ত চিন্তার মাঝে আমি অন্তত আমার সীমিত চিন্তা আগ্রাসী মনোভাব নিয়ে অপেক্ষামান নিবেদিতার ভারত তীর্থ সমুদ্রে ধারে দাঁড়িয়ে, কূলে দাঁড়িয়ে, কিনারায় দাঁড়িয়ে ছোট ছোট নুড়িগুলি কুড়িয়ে কুড়িয়ে আপনাদের সামনে তুলে ধরার যে প্রয়াস, এটা কি খুব তাড়াতাড়ি শেষ হবে? হবে না। কারণ এর মধ্যে যা গভীরতা রয়েছে, এর মধ্যে যা উজ্জ্বলতা রয়েছে, এর মধ্যে যা শক্তি রয়েছে, সেগুলো শুধু আমাকে আলো দেখায় না, আপনাদের আলো দেখাবার জন্য টর্চের মতো আপনাদের সামনে এগুলিকে তুলে ধরার প্রয়াসী হয়েছি আমি, গোপেন্দ্র চৌধুরী। অবশ্যই এই প্রয়াসী হওয়ার সহযোদ্ধা হিসেবে যিনি 191টি পর্ব আপনাদের দুয়ারে প্রতি রবিবার অক্লেশে পৌঁছে দিয়েছেন, প্রতিটি রবিবারের সকালকে করে তুলেছে এক আলোকময়, সেই পবিত্র সুর মহাশয়, তাকে কি ধন্যবাদ না জানিয়ে থাকতে পারি? আর আপনারা যারা দুয়ার খুলে অপেক্ষা করেন অতিথির মতো কখন নিবেদিতার ভারত দর্শন একটি একটি করে পর্ব আপনাদের দুয়ারে এসে পৌঁছে আপনার গৃহকোণকে শুধু আলোকিত করবে না, আপনাদের উঠানকে আলোকিত করবে, আপনার সারাদিনের পথ চলাকে আলোকময় করে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এটাই বোধহয় আমার চিন্তার বাস্তবায়ন। শুরু করি জমে থাকা নিবেদিতার বাণীর বাকি অংশগুলি। যদিও সেগুলি শেষ নয়, তবুও আমার চিন্তায় সিলেক্টেড বাণীর যেগুলি আপনাদের জন্য ওই নুড়ি কুড়ানার মতো নিবেদিতার ভারত তীর্থসাগর থেকে তীরে বসে কুড়িয়ে কুড়িয়ে আমার ঝোলাকে সমৃদ্ধ করেছি, সেই ঝোলা থেকেই বার করি নিবেদিতার বাণীর অজানা অচেনা শব্দগুলির বিন্যাস ঘটুক আমার চিন্তার মধ্যে, তার সুফল, তার বহিঃপ্রকাশ আপনাদের জীবনকে করুক আলোকময়। নিবেদিতা এক জায়গায় বলছেন, শিক্ষার অর্থ বাইরের জ্ঞান ও শক্তি আহরণ করা নয়, নিজের ভেতরের শক্তিকে সম্যক বিকশিত করে তোলাটাই সাধনা। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম আর নিবেদিতার শিক্ষা সম্পর্কে চিন্তাগুলোর মধ্যেও যেন তারই প্রতিফলন ঘটছে, সেটা নিশ্চয়ই আপনারা অনুভব করছেন। এক জায়গায় বলছেন, ভারতবর্ষের শিক্ষার ভিত্তি ত্যাগ ও প্রেম। স্বামীজি যেমন বলতেন, ভারতবর্ষের জাতীয় আদর্শ ত্যাগ এবং সেবা। নিবেদিতা ভারতবর্ষের শিক্ষার ভিত্তিকে ত্যাগটিকে রেখেছেন, তার সাথে যোগ করেছেন প্রেম, ভালোবাসা, করুণা এবং আনুগত্য।
তিনি এক জায়গায় বলছেন, আত্মত্যাগেই প্রেমের জন্ম, আবার প্রেমেই ত্যাগের উৎপত্তি ও প্রসার। ত্যাগ মানে নিঃস্ব হওয়া নয়। স্বামীজিও এটা বলেছেন, ঠাকুরও বলেছেন, ত্যাগ মানে সব কিছু ছেড়ে দিয়ে আমি নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছি, তা নয়। ত্যাগ হচ্ছে মনে, হৃদয় থেকে ত্যাগ। আমার কামনা শূন্যটাই হচ্ছে ত্যাগ। আমার বাসনা যুক্ত অপরের পাশে আমার যা আছে সেটা ভাগ করে নেওয়াটাই হচ্ছে আসল ত্যাগ। অক্ষয় ধনে ধনী হওয়ার পথই হচ্ছে ত্যাগ। অক্ষয় ধন হচ্ছে কি? আপনার হৃদয়, মস্তিষ্ক, চিন্তা, বিবেক, বৈরাগ্য, এগুলি হচ্ছে আসল ধন। এই ধনে ধনীটার নামই হচ্ছে ত্যাগের সমার্থক শব্দ। ত্যাগ মানে সংসারের ভয়ে পালিয়ে যাওয়া নয়, বরং জগৎ সমাজে বিজয়ী হওয়ার একমাত্র উপায়ই আত্মত্যাগ। কিন্তু সে ত্যাগ আবার স্বার্থবোধবিহীন হওয়া চায়। যার ত্যাগে অজ্ঞাতাসারেও অভিমান থাকবে না, অহংকার থাকবে না, কামনার ছায়া স্পর্শ করে, তার অমূল্য দানও ধুলি মুষ্টি দানের মতো তুচ্ছ হয়ে যায়। অভিমান শূন্য, অহংকার শূন্য, কামনা শূন্য যতক্ষণ না হবে, তখন এই কামনার ছায়া স্পর্শ করে তার অমূল্য যে দানই হোক না কেন, ধুলি মুষ্টি দানের মতনই তুচ্ছ হয়ে যাবে। কি অসাধারণ কথা নিবেদিতার চিন্তার মধ্যে! এগুলি যেন স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে যেসব শিক্ষা আদর্শটি তিনি নিজে উপলব্ধি করেছেন, অনুভব করেছেন, যার বহিঃপ্রকাশ ঘটেছেন তার চিন্তা এবং তার আলোচনা, তার লেখা, তার বক্তৃতার মধ্যে, সেগুলো থেকেই যেন চয়ন করে আনা শব্দগুলির সাথে একদম সমার্থক বিশ্লেষণ বাই নিবেদিতা। আবার এই জায়গায় বলছেন, শিক্ষার্থীকে মনে রাখতে হবে তার উন্নতির লক্ষ্য কেবল নিজের কল্যাণ নয়, জন, দেশ, ধর্মের প্রতি দৃষ্টি রেখে যে শিক্ষাদান, তাই শিক্ষার্থীকে যথার্থ মানুষ করে স্বদেশ সেবায় নিযুক্ত করে। এই স্বদেশপ্রীতি যখন হৃদয়ে বড় হয়ে দেশের সংস্কৃতি ও আদর্শকে গর্বের সঙ্গে শ্রদ্ধা করতে শেখায়, তখনই অপর জাতির মহত্ব ও উচ্চ আদর্শের যথার্থ মর্ম গ্রহণ করা সম্ভব হয়। নইলে আন্তর্জাতিকতার দোহাই দিয়ে অপর জাতির অনুকরণ চরিত্রকে নিকৃষ্ট করে তোলে। নিবেদিতা এই ধরনের চিন্তার মধ্যে আমার দুটি কথা মনে পড়ে যাচ্ছে। নিবেদিতা একটি জায়গায় বলছেন, এই যে স্বদেশ প্রীতি, স্বদেশ প্রেম, দেশাত্মবোধ, এগুলিতে তো স্বামীজির কাছ থেকেই পাওয়া। স্বামীজি দেশাত্মবোধ সম্পর্কে এই ন্যাশনালিটি শব্দটি ব্যবহার করতেন না, তিনি বলতেন ম্যান মেকিং ইজ মাই মিশন। নিবেদিতা তার মাঝে এই শব্দটিকে যোগ করে দিয়েছেন। তিনি বলছেন এই ন্যাশন শব্দটা বা ন্যাশনাল শব্দটা হিডেন রয়েছে, এটা আমি জাস্ট মনে করিয়ে দিলেন তোমার। স্বামীজি ন্যাশন কথাটা ব্যবহার কোথাও করেননি, ন্যাশনাল শব্দটা ব্যবহার করেননি ঠিকই, কিন্তু ন্যাশনাল হওয়ার উপযোগী করার প্রয়াসে তিনি ছিলেন। প্রত্যেকে কি করে ন্যাশনাল হবেন, কি করে তিনি ন্যাশনকে ভালোবাসবে, তার জাতীয়তা বোধ জাগবে, জাতির প্রতি শ্রদ্ধাশীল হবে, জাতিকে সে ভালোবাসবে, সেটার পুরো পথটা তিনি যেন তৈরি করে দিয়ে গেছেন। নিবেদিতা সেই পথ ধরে হেঁটেছেন বলেই এই কথাগুলি তিনি সক্লেশে অক্লেশে বলতে পেরেছেন। কারণ নিবেদিতা একটি জায়গায় লিখছেন, আমি সেটি খুব নিখুঁতভাবে পড়েছি বলেই স্মরণে এসে যাচ্ছে, যে প্রত্যেক জাতির সন্তানদের উচিত তার শিক্ষা সমাপ্ত হওয়ার পরে 2 বছর তার দেশের জন্য দেয়া, অর্থাৎ আর্মিতে বা সৈন্য বিভাগে
যে দেশের কাজে 2 বছর ফ্রি সার্ভিস দিতে হবে তাকে, এবং 2 বছর ডিসিপ্লিন লাইফ, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ সহযোগে তার কর্মজগতে, সংসার জগতে, বৃহত্তর সমাজ জগতে প্রবেশ করার হাতিয়ার হবে ওই দেশপ্রেমটা। ওই 2 বছর যে সৈন্য বিভাগে বা জাতীয় কোনো ডিফেন্সিভ এরিয়াতে বা সামাজিক প্রতিষ্ঠানে 2 বছর তাকে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করতে হবে, করে নিজের জীবনটাকে দেশের উপযোগী বা সমাজের উপযোগী করার পরে সে সমাজে ঝাঁপিয়ে পড়বে, নিজের সংসার জীবনে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনকে বৃহত্তর জীবনের সহযোগী করে তুলবে। এমন জীবনের ধারণা করো যেখানে সকলের সমস্বার্থে, সমপ্রয়োজনে এবং পারস্পরিক সহায়তা কর্তব্যবোধে উদ্বুদ্ধ হবে। এটি নিবেদিতা আরেকটি জায়গায় বলছেন। তিনি বলছেন এই সমস্ত ভাবনা চিন্তাগুলি করতে করতে সেগুলি খুব সহজে হবে তা নয়, কিন্তু তার জন্যও তিনি ফর্মুলা বলছেন। আমি ভালোবাসি দুঃখকে, সংগ্রামকে, আত্মবলিদানকে, তার অধিকার আমাদের হোক। আবার এই জায়গায় বলছেন প্রত্যেক সুশিক্ষিত নরনারী তার জাতির পক্ষে সমগ্র মানব জাতির ইতিহাসে শ্রেষ্ঠ স্তম্ভ স্বরূপ। এই সুশিক্ষিত নারী বলতে শিক্ষার সেই দিকটাকে তিনি বোঝাতে চেয়েছেন যে শিক্ষার দ্বারা তার অশিক্ষার দিকগুলো দূরে চলে যাবে। প্রত্যেক সুশিক্ষিত নরনারী তাদেরকেই দেশ চায়, দেহ মনে বলিষ্ঠ দেশপ্রেমিকদের। বলিষ্ঠ দেশপ্রেমিকরাই কেবল দেশকে তুলতে পারবে। সেই হলো বীর, যে লড়াই করে, লড়তে ভালোবাসে। তাই লড়াই করো, লড়াই করো, কেবল লড়াই করো, কিন্তু তাতে নীচতা বা তিক্ততা যেন না থাকে। যখন সংগ্রামের ডাক আসবে যেন ঘুমিয়ে থেকো না। এই যে কথাগুলি নিবেদিতা এক একটা জায়গায় উচ্চারণ করছেন, এই বাণীগুলিকে আমার মনে হয় যেন গতকাল বলেছেন, আজকের সমাজের পরিপ্রেক্ষিতে বলেছেন, এবং আমার জীবনের প্রয়োজনে সেগুলি বলেছেন, এবং আমার জীবন বৃহত্তর সমাজের কিভাবে, কতখানি, কোন দিক দিয়ে উপযোগী হবে তার কথাও তিনি বলেছেন। সংকটে ভীত, নিরাপত্তার জন্য লালায়িত আধ্যাত্মিকতা হলো কপট আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার ছদ্ম বেশ পরে ঘৃণ্য স্বাচ্ছন্দ্যের সন্ধানী জীবনের যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া দেশপ্রেম, সে হলো কপট দেশপ্রেম। কি অসাধারণ এবং শক্তিশালী বাণী এগুলো! নিবেদিতার জীবন থেকে ছাড়া আমরা পাই না। নিবেদিতার জীবনের মধ্যে জাতীয়তাকে বাস্তব রূপ দিতে গেলে কি করতে হবে, নিবেদিতা সেই কথাটি এমনভাবে বলেছেন, সেটা আমার বারবার ভাবতে ইচ্ছে করে। তিনি বলছেন জাতীয়তাকে খালি মুখে বললে হবে না। জাতীয়তা, জাতীয়তা, জাতীয়তা। স্বামীজির কথা তিনি বলতে গিয়ে বারবার বলছেন ম্যান মেকিং ইজ মাই মিশন। স্বামীজি আসলে বলতে চেয়েছেন ন্যাশনাল ম্যান মেকিং ইজ মাই মিশন। এই যে ন্যাশনাল শব্দটা মাঝে ঢুকিয়ে দিয়ে নিবেদিতা বোঝাবার চেষ্টা করলেন স্বামীজির সমস্ত কথা, সমস্ত চিন্তা তার দেশকেন্দ্রিক, তার স্বদেশকেন্দ্রিক, তার জাতীয় ভাবনার চিন্তায় সব ভাবনা। একটি বারের জন্য কোনো শব্দ ব্যবহার করতেন না কোনো আলোচনার মধ্যে যেটি তার দেশের পক্ষে উপযুক্ত নয়, দেশের প্রয়োজনে নয়। এইগুলি নিবেদিতা স্বামীজির কাছ থেকে সংগ্রহ করেননি, সেগুলো তার মধ্যে অ্যাডাপ্টেড হয়ে গেছিল, তার মধ্যে বর্ষিত হয়েছিল এই আশীর্বাদগুলো। সেগুলো তার কাছে তিনি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন এবং নিজের জীবনকে সমৃদ্ধ করেছেন।
এই জাতীয়তা বোধ, সেখানে তিনি বলছেন জাতীয়তাকে বাস্তব রূপ দিতে গেলে সকল শিশু সন্তানের কাছে তার দেশের ইতিহাসকে প্রত্যক্ষ মাধ্যম করে তোলা আবশ্যক। আমরা ইতিহাস পড়ি না, ইতিহাসকে জানার চেষ্টাই করি না, আমাদের পূর্বপুরুষদের সাধনাকে আমরা ফলো করি না। তাই নিবেদিতা এই যে জাতীয় ভাবটি সুপ্রতিষ্ঠিত করতে গেলে যা প্রয়োজন, সেখানে তিনি বলছেন আজকে যে শিশুটি জন্মালো সেই শিশুটিকে জাতীয়তা ভাবনার মধ্যে ভাবিত করার যে সূত্র, যে পথ অবলম্বন করতে হবে, সেটা কিন্তু একমাত্র সম্ভব তার দেশের ইতিহাসকে অবলম্বন করতে হবে। তার ইতিহাসকে প্রত্যক্ষ মাধ্যম করে তবেই তার সত্যিকারের মনোবাসনা পূর্ণ হবে, দেশকে ভালোবাসা, দেশপ্রেমের, দেশের জাতীয়তাকে বাস্তব রূপ দেওয়ার সঠিক পথটা অবলম্বন করতে পারবে। যে কোনোভাবে দেশপ্রেম আসবে না, জাতীয়তাবোধ আসবে না, জাতির প্রতি তার প্রীতি সঠিকভাবে তৈরি হবে না যতক্ষণ না তিনি ইতিহাসকে পড়েন। ইতিহাস মানে সেই ইতিহাস। হেমচন্দ্র ঘোষের একটি কথা মনে পড়ে যাচ্ছে। হেমচন্দ্র ঘোষ বলছেন, বিপ্লবী অনুশীলন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা, যিনি ঢাকাতে স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাতের পরে তিনি প্রথম যে সংঘ তৈরি করেছিলেন, সেই অনুশীলন সমিতির ছায়াস্বরূপ মুক্তি সংঘ তৈরি করেছিলেন। সেই মুক্তি সংঘের মধ্যে তিনি বিবেকানন্দের আদর্শটিকে আপ্রাণভাবে ধরে রাখার চেষ্টা করেছিলেন এবং পরবর্তীকালে তাই তো তিনি বিনয় বাদল দীনেশের গুরু হতে পেরেছিলেন, বরদা নামে বিখ্যাত। এবং এই বরদা তিনি হেমচন্দ্র ঘোষের থেকেও তার বরদা নামটি সবচেয়ে পরিচিত ছিল। তিনি নিজে এক জায়গায় বলছেন, আমাকে নিজে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, আমি ভারতবর্ষকে, এই জাতিকে, এই দেশকে ভালোবেসেছি বিবেকানন্দকে পড়ে, এবং বিবেকানন্দকে জেনেছি নিবেদিতার লেখায়। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। নিবেদিতার কথায়, নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটা বারবার নেতাজি সুভাষচন্দ্র বোস পড়েছেন। তার মধ্যে সেই বিখ্যাত লাইনটা মনে করিয়ে দেয়, দ্য অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। এটি নিবেদিতা লিখছেন স্বামীজি সম্পর্কে, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। এটা ভাবতে গেলেই অবাক লাগে। তার আরাধ্য দেবী ছিলেন তার দেশমাতৃকা, এটি নিবেদিতা বলছেন তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থের মধ্যে। নিবেদিতা যেটি বলছিলাম, হেমচন্দ্র ঘোষের বিখ্যাত রচনা রয়েছে, সেখানে তিনি বলছেন নিবেদিতা কি করলেন। নিবেদিতা কি করলেন যদি জানতে হয়, তিনি বিবেকানন্দের মতো জ্বালাময়ী অগ্নিময়ী বাণীকে তিনি প্রথমে নিজের জীবনে ধারণ করলেন, ওই মহাদেবের মতো। মহাদেব কি করেছিলেন, সমস্ত গরলকে তিনি নিজে শরীরে ধারণ করার ক্ষমতা রাখেন, এতখানি শক্তিশালী, সবাই পারে না। এই গরল হজম করতে দেশপ্রেমের আগুনকে, এই দেশপ্রেমের ফায়ারকে হেমচন্দ্র ঘোষ বলছেন স্বামী বিবেকানন্দের মধ্যে যে জ্বলন্ত অগ্নিময় বাণী, যে জ্বলন্ত আদর্শ বিশ্বাস জাতীয়তাবোধের,
সেটা সবাই গ্রহণ করতে পারে না, গ্রহণ করার আধার সবাই নয়। তার সেই শক্তিতে ভরপুরতা থাকতে হবে, সেই শক্তি তাকে সেই গুরুই হয়তো দেবে। বলছেন স্বামীজির সেই অগ্নিময়ী বাণী, স্বামীজির ওই দেশপ্রেমের ফায়ারকে নিবেদিতার মতো মহিলায় নিজের জীবনে গ্রহণ করার যোগ্য ব্যক্তি ছিলেন। এবং শুধু তা করেননি, তিনি ওই মহাদেবের মতো নিবেদিতা বিবেকানন্দের জ্বলন্ত বাণীকে, ওই দেশপ্রেমের ফায়ারকে নিজের জীবনে প্রথমে গ্রহণ করলেন মহাদেবের মতো, আর ভগীরথের মতো সেই বাণী, অগ্নিময় বাণী, স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী নিয়ে ভগীরথের মতো দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে গেলেন মানুষের কাছে সেই অগ্নিময় জ্বালাময়ী বিবেকানন্দকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এটাই নিবেদিতার সবচেয়ে বড় অবদান আমাদের দেশের প্রতি। হেমচন্দ্র ঘোষ বলছেন বিবেকানন্দ আসলে ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি, ভারতবর্ষের জাতীয়তার মূর্ত প্রতীক বিবেকানন্দ। তার সংস্পর্শে যারা এসেছেন তারা জাতীয়তায় শুধু উদ্বুদ্ধ নয়, তিনি জাতীয় সম্পদে পরিণত হয়ে গেছেন। নিবেদিতা তিনি অভারতীয় নয়, ভারতীয় জাতীয় সম্পদের একটি উপহার ভারতবর্ষের জন্য। নিবেদিতার ভারত দর্শনে তার বাণীর আলোকে দ্বিতীয় পর্যায়টি আজ এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন। আজ নিবেদিতার ভারত দর্শনের 292তম পর্বটি শেষ করলাম, যেটি আমাদের সামনে ভোরের দরজায় কড়া দিয়ে আপনাদেরকে জাগিয়ে তুলবে এই রবিবার। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।